31 মার্চ 1970 সকাল 7:33 জাপানের মাউন্ট ফুজির উপর দিয়ে উড়ে যাচ্ছিল ফ্লাইট 351। প্লেনে মোট 122 জন যাত্রী এবং 7 জন ক্রু মেম্বার ছিল। আর এই প্লেনের রুট ছিল টোকিও থেকে ফুকুওকা। মূলত এটা একটা শর্ট ডিস্টেন্সের ডোমেস্টিক ফ্লাইট ছিল। আর টেক অফের পর সবকিছু নর্মালি ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই পাইলটের কেবিনে একজন যাত্রী ঢুকে পড়ে। পাইলট ভেবেছিলেন হয়তো এই যাত্রী ভুল করে এখানে চলে এসেছে, তাই তিনি তৎক্ষণাৎ তাকে নিজের সিটে ফিরে যেতে বলেন। কিন্তু তখনই সেই প্যাসেঞ্জার নিজের জ্যাকেট থেকে একটা সামুরাই সোর্ড বের করেন আর সোজা পাইলটের গলায় ধরে আর তাকে বলে, এই প্লেনটা এখনই নর্থ কোরিয়ার দিকে ঘোরাও। নমস্কার, আমি মিঠুন। আজ থেকে 55 বছর আগে জাপানের ইতিহাসে ঘটেছিল এক ভয়ানক প্লেন হাইজ্যাকের ঘটনা। হাইজ্যাকারদের প্ল্যান ছিল যাত্রী সহ পুরো প্লেনটাই নর্থ কোরিয়া নিয়ে যাওয়া। তবে এরা কিন্তু কোনো নর্থ কোরিয়ান স্পাই ছিলেন না, এরা ছিল একদল কলেজ স্টুডেন্ট। হ্যাঁ, এবং আরও জানলে অবাক হবেন, এই পুরো হাইজ্যাকের ঘটনা তারা কলেজের ক্লাসরুমে বসে প্র্যাকটিস করেছিল। তো প্রশ্ন হচ্ছে, কেন একদল কলেজ স্টুডেন্ট হঠাৎ করে একটা জাপানিজ প্লেন হাইজ্যাক করে নর্থ কোরিয়া নিয়ে যেতে চেয়েছিল? আর শেষ পর্যন্ত তারা কি নর্থ কোরিয়া পৌঁছাতে পেরেছিল? আর এই পুরো ঘটনার মধ্যে এমন একটা টুইস্ট আছে যেটা শোনার পর আপনি লিটারেলি শকড হয়ে যাবেন। তো বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা শুরুর আগে অবশ্যই একটা করে লাইক করে দিন। তো 1970 সালের 31 মার্চ জাপানের এই ফ্লাইট 351 যখন 33,000 ফুট উপর থেকে উড়ে যাচ্ছিল, তখন এর ভেতরে মোট 122 জন প্যাসেঞ্জার ছিল। যাত্রীদের মধ্যে ছিল ট্যুরিস্ট, বিজনেসম্যান আর বেশ কয়েকজন কলেজ স্টুডেন্ট। টেক অফ করার 10 মিনিটের মাথায় যখন এই প্লেনটা মাউন্ট ফুজির উপরের দিকে চলে আসে, তখন একজন কলেজ স্টুডেন্ট তার সিট ছেড়ে উঠে পড়ে। আর এই ছেলেটার নাম ছিল তাকামারো তামিয়া। সে সোজা হাঁটতে হাঁটতে ফ্লাইটের একেবারে সামনের দিকে যায় আর অ্যানাউন্স করে এই প্লেনটা হাইজ্যাক হয়েছে। কিন্তু তার কথায় প্যাসেঞ্জাররা তেমন একটা গুরুত্ব দিচ্ছিল না, যেন ছেলেটা তাদের সাথে মজা করছে। আসলে এই যে সময়ের কথা আমি বলছি, 1960-70s এর টাইমটা, এই সময় মানুষের মনে ধারণাই ছিল না যে একটা প্লেনও হাইজ্যাক হতে পারে। তাই বেশিরভাগ যাত্রী এই হাইজ্যাকের কথায় তেমন কোনো পাত্তা দিচ্ছিল না। কিন্তু তখনই ওই ছেলেটা নিজের জ্যাকেট থেকে একটা সামুরাই সোর্ড বের করে, আর এবার প্যাসেঞ্জাররা ভয় পেতে শুরু করে। তবে 122 জন প্যাসেঞ্জারকে তামিয়ার পক্ষে একা সামলানো সম্ভব ছিল না। আর তখনই প্যাসেঞ্জারদের মধ্যে থেকে একে একে আরও 8 জন উঠে আসে। এদের বয়স ছিল 20 থেকে 25 বছরের ভেতর। ইভেন একজনের বয়স ছিল মাত্র 16 বছর, আর সে তখনও হাই স্কুলে পড়াশোনা করত। কিন্তু এই স্টুডেন্টরা যখন প্লেনটাকে হাইজ্যাক করেছিল, তখন তাদের সবার হাতে ছিল সামুরাই সোর্ড, পিস্তল, ছুরি, এমনকি প্লাস্টিক বম। প্লেনের যাত্রীরা এবার রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তবে যাত্রীরা আরও একটা জিনিস দেখে শকড হয়ে যায়। তারা দেখে এই হাইজ্যাকারদের মধ্যে রয়েছেন একজন জাপানের ফেমাস ব্যান্ড গিটারিস্ট মরিয়াকি ওয়াকাবেশি। ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে এই হাইজ্যাকারদের উদ্দেশ্য টাকা ছিল না। এবার এই হাইজ্যাকারদের মেইন উদ্দেশ্য কী ছিল এই হাইজ্যাকের পেছনে, সেটা আমরা ভিডিওতে একটু পরে জানতে পারবো। কিছুক্ষণের মধ্যেই হাইজ্যাকাররা ঝটপট প্লেনের সমস্ত মেল প্যাসেঞ্জারদের সিটের সাথে বেঁধে দেয়, যাতে কেউ তাদেরকে কোনো রকম বাধা দিতে না পারে। আর এবার তাদের মধ্যে কয়েকজন প্লেনের ককপিটের দিকে যায় আর ডোর নক করতে শুরু করে। এদিকে কেবিনে বসে পাইলট অলরেডি বুঝতে পারে যে ভেতরে কিছু একটা গড়বড় চলছে, তাই পাইলট সাথে সাথে কন্ট্রোল রুমের সাথে কন্ট্যাক্ট করে। কিন্তু এরই মধ্যে হাইজ্যাকাররা ককপিটের গেট ভেঙে ফেলে এবং ভেতরে ঢুকে পড়ে। তারা এবার পাইলটদের গলায় তলোয়ার ঠেকায় আর ইনস্ট্রাকশন দেয় এই প্লেনটাকে কিউবা নিয়ে যেতে। হ্যাঁ, ঠিকই শুনছেন। হাইজ্যাকারদের প্রথম প্ল্যান ছিল তারা এই প্লেনটাকে প্রশান্ত মহাসাগর পার করে কিউবা নিয়ে যাবে, কারণ সেই সময় কিউবায় একজন কমিউনিস্ট লিডার ফিদেল কাস্ট্রোর শাসন চলছিল। আর এখানেই লুকিয়ে আছে এই হাইজ্যাকের আসল মোটিভ। আসলে 1960-এর দশক থেকেই জাপানে কমিউনিজমের একটা বড় ঢেউ উঠতে শুরু করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন যুদ্ধ বিধ্বস্ত জাপান একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছিল, তখন তাকে সাহায্য করছিল আমেরিকা।
কিন্তু এই জিনিসটাকে আবার অনেক ইয়ং জাপানিজ ভালো নজরে দেখছিল না। তারা মনে করত যে জাপান সরকার আসলে ক্যাপিটালিস্ট আমেরিকানদের পাপেট হয়ে গেছে। আর এই ক্ষোভ থেকেই জন্ম নেয় একটা কট্টর কমিউনিস্ট সংগঠন রেড আর্মির, যাদের মূল মোটো ছিল জাপানে তারা একটা ভীষণ বড় আকারের রেভলিউশন করবে এবং জাপানের সরকার তারা বদলে ফেলবে। আর এই কারণে তারা আগে থেকে জাপানে বিভিন্ন ধরনের ছোটোখাটো দাঙ্গা, ছোটোখাটো আন্দোলন এগুলো শুরু করেছিল। আর এই যে প্লেন হাইজ্যাকের ঘটনা, এটা এসেছিল এই রেড আর্মির যিনি লিডার ছিলেন তাকাশিওমি তার মাথায়। তারা ভেবেছিল তারা প্রথমে আমেরিকার শত্রু দেশ কমিউনিস্ট কান্ট্রি কিউবায় যাবে, আর সেখানে দাঁড়িয়ে তারা গোটা বিশ্বের সামনে ভাষণ দেবে, রেভলিউশনের ডাক দেবে। আর ধীরে ধীরে তারা জাপান, সাউথ কোরিয়া, থাইল্যান্ড এভাবে বিভিন্ন দেশে কমিউনিজম ছড়িয়ে দেবে। এবার এই পরিকল্পনাটা কিন্তু কাগজে কলমে একেবারে পারফেক্ট ছিল। আর 1970 সালের শুরু থেকেই রেড আর্মি এই প্লেন হাইজ্যাকের সমস্ত প্ল্যানিং শুরু করে দেয়। তারা প্রথমে 10 জনের একটা টিম তৈরি করে, আর এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন ফিনিক্স। কলেজের খালি ক্লাসরুমে বসে টেবিল আর বেঞ্চ সাজিয়ে তারা প্লেনের কেবিনের মতো পরিবেশ বানাতো। এরপর কে কখন উঠবে, কে কোথায় থাকবে, কে কোন দায়িত্ব নেবে, এই সব কিছু বারবার তারা রিহার্স করত। কিন্তু এই হাইজ্যাকের মাত্র 10-15 দিন আগেই টোকিওর রাস্তায় একটা চুরির অপরাধে তাকাশিওমিকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। ফলে তাকে ছাড়াই বাকি 9 জন এই প্লেন হাইজ্যাকের ঘটনাটা ঘটায়। কিন্তু তারা একটা ভুল করে বসে। পাইলটকে তারা যখন কিউবা যাওয়ার কথা বলে, তখন পাইলট জানায় এটা একটা শর্ট ডিস্টেন্সের ফ্লাইট, বোয়িং 727। এই প্লেনে করে কিউবা যাওয়া কোনোভাবেই পসিবল নয়। আর এটা হাইজ্যাকারদের পুরো প্ল্যানটাকে ঘেঁটে দিয়েছিল। তাদেরকে ইমিডিয়েটলি একটা নতুন কোনো ডেস্টিনেশন ভাবতে হতো যেখানে তারা সেফলি ল্যান্ড করতে পারবে। আর তারা যখন তাদের নেক্সট ডেস্টিনেশনের ব্যাপারে ভাবছিল, তখনই পাইলট জানায় প্লেনের জ্বালানি শেষ হয়ে আসছে এবং তারা তাদের আগে যে গন্তব্য ঠিক করে রাখা হয়েছিল, মানে ফুকুওকা, তাদেরকে সেখানেই ল্যান্ড করতে হবে। এর বেশি তারা যেতে পারবে না। ফলে হাইজ্যাকাররাও এবার বাধ্য হয় পাইলটের সাথে সহমত হতে। তো 31শে মার্চ সকাল 9টা ফ্লাইট 351 তার রুটিন ওয়াইজ ফুকুওকা এসে পৌঁছায়। কিন্তু ইতিমধ্যে প্লেন হাইজ্যাকের ব্যাপারটা পুরো দেশে ছড়িয়ে পড়ে। ফলে এয়ারপোর্টে মিডিয়া এবং লোকজনের ভিড় জমে যায় এবং পুরো প্লেনটাকে চারিদিক থেকে সিকিউরিটি টিম ঘিরে ফেলে। তবে হাইজ্যাকাররা কিন্তু বেশ শান্ত ছিল, কারণ তারা জানে যে তাদের কাছে অলরেডি 122 জন হস্টেজেস রয়েছে। এদিকে হাইজ্যাকের এই পুরো বিষয়টাকে হ্যান্ডেল করছিল জাপানের মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টের ভাইস মিনিস্টার শিনজিরো ইয়ামামুরা। আর এবার শুরু হয় হাইজ্যাকার এবং জাপানের সরকারের মধ্যে নেগোসিয়েশন। আর এবার হাইজ্যাকাররা জানায় তারা এই প্লেনটাকে নর্থ কোরিয়া নিয়ে যেতে চায়। আর আপনাদেরকে বলে দেই, এই সময় নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন কিম জং উনের দাদু কিম ইল সুং। আর হাইজ্যাকাররা ভেবেছিল যেহেতু নর্থ কোরিয়াও একটা কমিউনিস্ট কান্ট্রি এবং আমেরিকাকে নিজেদের শত্রু মনে করে, তাই নিশ্চয়ই নর্থ কোরিয়া তাদেরকে ওয়েলকাম করবে। কিন্তু নর্থ কোরিয়া যাওয়ার মতো ফুয়েল এই প্লেনে ছিল না, আর সেটা জাপানের সরকারও খুব ভালোভাবে জানত। তাই জাপান সরকার এই হাইজ্যাকারদের সাথে একটা লম্বা সময় ধরে নেগোসিয়েশন করে, আর ফুয়েলের বদলে তারা 23 জন যাত্রীকে মুক্ত করে নেয়। এবং হাইজ্যাকাররাও এই ডিলে রাজি হয়ে যায়, কারণ তাদের কাছে আরও প্রায় 106 জন বন্দী ছিল। পাইলটরা এর আগে কখনো নর্থ কোরিয়া যায়নি, এমনকি নর্থ কোরিয়ার সাথে জাপানের কোনো ফর্মাল রিলেশন ছিল না। তাই নর্থ কোরিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে জাপানের কোনো কন্ট্যাক্ট ছিল না। ইভেন তাদের কাছে কোনো প্রপার নেভিগেশন গাইডেন্সও ছিল না। আর এই কারণে জাপান সরকার পাইলটদের নর্থ কোরিয়া যাওয়ার জন্য একটা ম্যাপ দেয়। আর এটা ছিল একটা সিম্পল স্কুলের টেক্সট বইয়ের ম্যাপ, যেখানে শুধুমাত্র নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং মার্ক করা ছিল। পাইলটরাও বুঝতে পারছিল না যে তারা এই সিম্পল একটা ম্যাপ দিয়ে কিভাবে এই প্লেনটাকে নর্থ কোরিয়া নিয়ে যাবে। আর যেহেতু তাদের সাথে কোনো এয়ার ট্রাফিকের কন্ট্যাক্ট ছিল না, ফলে খুব স্বাভাবিক যখন প্লেনটা নর্থ কোরিয়ার সীমানার মধ্যে ঢুকবে, তখন এটাকে নর্থ কোরিয়ার সেনাবাহিনী কোনো থ্রেট হিসাবে দেখতে পারে এবং প্লেনটার উপরে তারা অ্যাটাক করতে পারে। কিন্তু হাইজ্যাকাররা এই সিচুয়েশনটাকে তেমন গুরুত্বই দিচ্ছিল না। তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে তারা যখন নর্থ কোরিয়া যাবে, তাদেরকে সেখানে গ্র্যান্ড ওয়েলকাম করা হবে। এবার ফুকুওকা থেকে 106 জন হস্টেজেস নিয়ে ফ্লাইট 351 আবারও টেক অফ করে। আর এবার তাদের গন্তব্য ছিল নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং।
এদিকে প্লেনের ভেতরে যে যাত্রীরা ছিল তারা প্রায় ধরেই নিয়েছিল এটাই তাদের লাইফের শেষ জার্নি হতে চলেছে। এছাড়া এই ফ্লাইটে জাপানিজ ছাড়াও বেশ কয়েকজন আমেরিকানও ছিল। ইভেন আমেরিকার পেপসি কোম্পানির একজন এক্সিকিউটিভ অফিসারও ছিলেন। ফলে নর্থ কোরিয়া গেলে এই আমেরিকানদের সাথে কি করা হবে এটা ভেবেই সবার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। এদিকে পাইলটরা নর্থ কোরিয়ার এয়ার ট্রাফিকের সাথে কন্টিনিউয়াসলি কন্ট্যাক্ট করার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ওপাশ থেকে কোনো রকম রেসপন্স আসছিল না। এবার তাদের কাছে যে স্কুল ম্যাপ ছিল সেটা দেখেও বোঝার কোনো উপায় ছিল না যে তারা এক্স্যাক্টলি কোন জায়গায় ল্যান্ড করবে। অন্যদিকে জাপান সরকারও যে নর্থ কোরিয়াকে এই প্লেনের ব্যাপারে জানাবে তারও কোনো উপায় ছিল না, কারণ তাদের মধ্যে কোনো কূটনৈতিক রাজনৈতিক সম্পর্কই ছিল না। ওদিকে আবার নর্থ কোরিয়াও জানতো না যে প্লেনটা আসবে। সুতরাং ভীষণই হাই চান্স ছিল যে প্লেনটা যখন নর্থ কোরিয়ার বর্ডার অর্থাৎ ডিমিলিটারাইজড জোন ডিএমজে পার করবে সাথে সাথে তারা হয়তো প্লেনটাকে শুটডাউন করে দেবে। আর এক্স্যাক্টলি সেটাই হতে চলেছিল। ডিএমজে পার করার কিছু সময়ের মধ্যেই দুটো ফাইটার জেট মাঝ আকাশে এই প্লেনটার দিকে ফায়ারিং করতে শুরু করে। বেশ কয়েক রাউন্ড ফায়ারিং করে এই ফাইটার জেট দুটো সরে যায়। আর তখনই পাইলটের কেবিনের রেডিওতে ভেসে আসে কয়েকটা শব্দ। পাইলটরা বুঝতে পারে যে এটা জাস্ট একটা ওয়ার্নিং ফায়ার। আর তখনই রেডিওর ওপাশ থেকে কোরিয়ান অ্যাকসেন্টে ইংরেজিতে বলা হয়, দিস ইজ পিয়ংইয়ং, রেসপন্ড রেসপন্ড। অর্থাৎ নর্থ কোরিয়ার রাজধানী থেকে এই প্লেনটির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে। পাইলটরা দ্রুত তাদের কমপ্লিট সিচুয়েশন নর্থ কোরিয়ার অথরিটিকে এক্সপ্লেইন করে, যাতে তাদেরকে ইমিডিয়েটলি পিয়ংইয়ংয়ে ল্যান্ড করতে দেওয়া হয়। এবার নর্থ কোরিয়ার কাছেও এই ঘটনাটা একেবারে নতুন ছিল, এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। তাই একটু পরে তারাও ল্যান্ড করার পারমিশন দিয়ে দেয়। আর এবার সেই ফাইটার জেট দুটো এই প্লেনটাকে স্কোর্ট করে পিয়ংইয়ং এয়ারপোর্টের দিকে নিয়ে যায়। দুপুর 3:19 জাপানিজ ফ্লাইট 351 ইস্ট পিয়ংইয়ংয়ের মিরিম এয়ারপোর্টে ল্যান্ড করে। এয়ারপোর্টে অলরেডি হেভি মিলিটারি মোতায়েন করা হয়েছিল। চারিদিকে নর্থ কোরিয়ার মিলিটারি, হাই র্যাঙ্কের অফিসার, পুলিশ, এমনকি একদল কোরিয়ানও ছিল যারা এই হাইজ্যাকারদের ওয়েলকাম করার জন্য ওয়েট করেছিল। পাশের স্কুল থেকে একদল স্কুল গার্লসও এসেছিল যারা নর্থ কোরিয়ার জাতীয় সঙ্গীত গাইছিল। এক কথায় হাইজ্যাকারদের তারা একেবারে ওই হিরোর মতো ওয়েলকাম করছিল। আর একটু পরেই মাইকে হাইজ্যাকারদের অভ্যর্থনা জানানো হয়, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয় যে তারা জাপানের সরকারের বিরুদ্ধে রেভলিউশন করছে। আর হাইজ্যাকারও মনে মনে ভীষণ খুশি ছিল, কারণ তারা আলটিমেটলি তাদের অ্যাচিভমেন্ট ফুলফিল করতে পেরেছিল। কিন্তু সত্যিই কি তাই? প্লেন ল্যান্ড করার কিছুক্ষণের মধ্যেই হাইজ্যাকারদের মধ্যে একজন জানলার দিকে তাকায়। প্রথমে দেখে তো সবকিছু ঠিকঠাকই লাগছিল, কিন্তু একটু পরেই সে লক্ষ্য করে এয়ারপোর্টে একজন কালো চামড়ার অফিসার ইউনিফর্ম পরে রয়েছে, যার পোশাকটা একেবারে আমেরিকান মিলিটারির মতো। শুধু তাই নয়, দূরে দাঁড়িয়ে আছে কতগুলো আমেরিকান মেড গাড়ি, অথচ নর্থ কোরিয়ায় আমেরিকান প্রোডাক্ট টোটালি ব্যান ছিল। আর তখনই হাইজ্যাকারদের মাথায় একটা প্রশ্ন আসে, তারা কি সত্যিই নর্থ কোরিয়ায় আছে? আর এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মাত্র কয়েক ঘন্টা আগে, যখন এই প্লেনটা ফুকুওকায় ছিল, যখন এই প্লেনটাকে রিফুয়েল করা হচ্ছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে প্লেনের ভেতরে বেশ কয়েকজন আমেরিকান যাত্রীও ছিল। আর আমেরিকা কোনোভাবেই চাইছিল না যে তাদের নাগরিকরা নর্থ কোরিয়ায় যাক, তাও আবার একটা হাইজ্যাক্ট প্লেনে। তাই এই পরিস্থিতিতে জাপান সরকারের সঙ্গে গোপনে যুক্ত হয় আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ। সিআইএ সিদ্ধান্ত নেয় যে হাইজ্যাকাররা যদি নর্থ কোরিয়া যেতে চায় তাহলে তারা নর্থ কোরিয়াতেই যাবে, কিন্তু তাদের শর্তে। আর এখান থেকে শুরু হয় ইতিহাসের এক অন্যতম নিখুঁত জিওপলিটিক্যাল ডিসেপশন। প্লেনটা যখন ফুকুওকায় ছিল তখন রিফুয়েল করার বাহানায় তারা একটু একটু করে সময় বাড়িয়ে নিচ্ছিল। আর এই সময়ে জাপানিজ সরকার এবং সিআইএ সাউথ কোরিয়ার সাথে কন্ট্যাক্ট করে। আর এই হাইজ্যাকারদের বোকা বানানোর জন্য তারা সাউথ কোরিয়ার রাজধানী সিওলের এয়ারপোর্টকে একেবারে নর্থ কোরিয়ার আদলে সাজিয়ে ফেলে। তারা আশেপাশের সমস্ত বিল্ডিং থেকে সাউথ কোরিয়ার পতাকা সরিয়ে নর্থ কোরিয়ার পতাকা লাগিয়ে দেয়। পুলিশ আর মিলিটারি অফিসারদের নর্থ কোরিয়ান ইউনিফর্ম পরানো হয়। ইভেন তাদের হাতে PPSH-41 রাইফেলও দেওয়া হয়। এমনকি সাউথ কোরিয়ার সরকার একদল ভাড়াটে অ্যাক্টর নিয়ে আসে এয়ারপোর্টে, যারা হাইজ্যাকারদের চিয়ার্স করবে। ইভেন পাশের স্কুল থেকে একদল স্কুল গার্লসকে নিয়ে আসা হয়েছিল, যারা নর্থ কোরিয়ার গান গাইবে। এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে যে পাইলটরা কিভাবে এই প্ল্যানের ব্যাপারে জেনেছিল। আসলে ফুকুওকায় জাপানিজ সরকার পাইলটদের নর্থ কোরিয়ার একটা ম্যাপ দিয়েছিল।
তারা ইচ্ছে করেই এমন ম্যাপ দিয়েছিল যাতে কোনোভাবে পাইলটরা নর্থ কোরিয়া যেতে না পারে। কিন্তু সেই ম্যাপের ভেতরে তারা একটা ছোট্ট নোট লিখে দিয়েছিল, যেখানে একটা রেডিও সিগন্যাল এবং লোকেশনের কোঅর্ডিনেট লেখা ছিল। আর পাইলটরা যখন ওই রেডিওতে পিয়ংইয়ংয়ের সাথে কানেক্ট করতে চায়, তখন আদতে সেটা সাউথ কোরিয়ার সাথে কানেক্ট হয়েছিল। ইভেন হাইজ্যাকারদের আরও বোকা বানানোর জন্য সাউথ কোরিয়ান ফাইটার জেট যেগুলোর গায়ে নর্থ কোরিয়ার ফ্ল্যাগ লাগানো হয়েছিল, সেগুলো থেকে প্লেনটার দিকে কিছু ফলস ফায়ার করা হয়। তবে দুঃখের বিষয় হচ্ছে, এত কিছুর পরেও এই প্ল্যানটা ফেল হয়ে যায়। হ্যাঁ, কারণ হাইজ্যাকাররা যখন এয়ারপোর্টে দূরে আমেরিকান সোলজার দেখে, তাদের মনে সন্দেহ হয়। আর যখন একটা বাস এয়ারপোর্টের কাছে আসে হস্টেজেসদের প্লেন থেকে বের করার জন্য, তখন এই হাইজ্যাকারদের লিডার তামিয়া বাস ড্রাইভারকে জিজ্ঞাসা করে, এটা কি সিওল? আর বাস ড্রাইভার ঘাবড়ে উত্তর দেয়, হ্যাঁ। আর বলে দেয় সাউথ কোরিয়ার রাজধানী ছিল সিওল, এটা সবাই জানতো। ফলে হাইজ্যাকাররা সাথে সাথে বুঝে যায় যে তাদের সাথে একটা বড়সড় স্ক্যাম হয়েছে। সাথে সাথে তারা আবারও প্লেনের গেট লক করে দেয়। এদিকে ততক্ষণে অথরিটিও বুঝতে পারে যে তাদের প্ল্যান অলরেডি ফেল হয়ে গেছে। এই সময় সাউথ কোরিয়া আরও বেশ কয়েকটা অপশন ভাবে যাতে এই হস্টেজেসদের প্লেন থেকে মুক্ত করা যায়। তার মধ্যে একটা ছিল যে প্লেনের উপরে তারা কোনো স্পেশাল অপারেশন কন্ডাক্ট করবে। আবার একটা আইডিয়া আসে যে প্লেনের ভেতরে তারা গ্যাস ঢুকিয়ে ভেতরে সবাইকে অজ্ঞান করে দেবে, অথবা প্লেনের ভেতরে যে খাবার এবং জল পাঠানো হচ্ছিল তার সাথে তারা ঘুমের ওষুধ মিশিয়ে দেবে। তবে সিআইএ বা জাপানিজ সরকার এমন কোনো কিছু করতে চাইছিল না যাতে কিনা হস্টেজেসদের লাইফের উপরে রিস্ক হতে পারে। আর ঠিক এই সময় জাপান সরকার এমন কিছু ডিসিশন নেয় যা হয়তো পৃথিবীর ইতিহাসে এর আগে কেউ কখনো নেয়নি। ইভেন ইন ফিউচারেও যে নেবে তারও কোনো গ্যারান্টি নেই। হাইজ্যাকের দিন অর্থাৎ 31শে মার্চ সন্ধ্যায় জাপানিজ অথরিটি গিম্পো এয়ারপোর্টে পৌঁছায় এবং টানা প্রায় ৭৯ ঘন্টা ধরে হাইজ্যাকার এবং সরকারের মধ্যে নেগোসিয়েশন চলে। আর শেষ পর্যন্ত তারা একটা সমঝোতায় পৌঁছায়। সেটা হলো হাইজ্যাকাররা প্লেনের সমস্ত যাত্রীকে সিওলে ছেড়ে দেবে, আর তার বদলে তারা তাদের সেফটি হিসাবে জাপানের ডেপুটি মিনিস্টার শিনজিরো ইয়ামামুরাকে হস্টেজ বানিয়ে নেবে, যাতে তারা সেফলি নর্থ কোরিয়া পৌঁছাতে পারে। একবার ভাবুন যে একটা মিনিস্টার তার দেশের নাগরিকদের জীবনের প্রতি কতটা দায়বদ্ধ, যে নিজের জীবনের ঝুঁকি নিতেও তিনি পিছপা হচ্ছিলেন না। জাপানিজ মিনিস্টার ফ্লাইটে এলেই হাইজ্যাকাররা তাকে সিটের সাথে বেঁধে দেয় এবং বাকি হস্টেজেসদের তারা মুক্ত করে দেয়। ৩রা এপ্রিল ১৯৭০ সন্ধ্যা ৬টা ৫, একজন ভাইস মিনিস্টার, ৩ জন পাইলট এবং ৯ জন হাইজ্যাকার সহ ফ্লাইট 351 গিম্পো এয়ারপোর্ট থেকে নর্থ কোরিয়ার উদ্দেশ্যে জার্নি শুরু করে। আনুমানিক সন্ধ্যা ৭টা ২০-তে প্লেনটা পিয়ংইয়ং অর্থাৎ নর্থ কোরিয়ার রাজধানীতে ল্যান্ড করে। সাথে সাথে নর্থ কোরিয়ার অথরিটি প্লেনটিকে ঘিরে ফেলে, আর তারা হাইজ্যাকারদের রিকোয়েস্ট করে তাদের কাছে থাকা সমস্ত অস্ত্র ফেলে দিতে। কিন্তু তখন যেটা হয় সেটার জন্য না তো জাপানিজ সরকার প্রস্তুত ছিল, না ছিল সিআইএ। হাইজ্যাকারদের কাছে থাকা সমস্ত রকমের অস্ত্র, পিস্তল, ইভেন প্লাস্টিক বম, এই সব কিছু নকল ছিল, যে কারণে তারা খুব সহজেই টোকিওর মেটাল ডিটেক্টর পার করে চলে এসেছিল। তবে নর্থ কোরিয়া কিন্তু হাইজ্যাকার বা জাপানিজ মিনিস্টার বা পাইলট কাউকেই জেলে ভরেনি। উল্টে তারা খুবই ভালোভাবে তাদেরকে ওয়েলকাম করে। হাইজ্যাকারদের তারা পিয়ংইয়ংয়ের একটা নামি হোটেলে নিয়ে যায় এবং তাদেরকে সেখানে রাজকীয় খাতি যত্ন করে। অন্যদিকে আবার জাপানিজ ভাইস মিনিস্টার এবং ৩ জন পাইলটকেও খাতি যত্ন করে জাপানে ফেরত যাওয়ার পারমিশন দেওয়া হয়। তবে জাপানে ফিরতে তাদের বেশ কয়েকদিন সময় লেগেছিল, কারণ নর্থ কোরিয়া পৌঁছানোর পর ফ্লাইট টেক অফের জন্য তাদের কাছে স্টার্টার ছিল না। ইভেন গোটা নর্থ কোরিয়ার কোথাও বোয়িং প্লেনের স্টার্টারই ছিল না। আর সেগুলো ম্যানেজ হতেই পাইলট এবং ভাইস মিনিস্টার সহ প্লেনটা জাপানে ফিরে আসে। আর এখানে এই হাইজ্যাকের ঘটনা শেষ হয়। কিন্তু হাইজ্যাকারদের কাহিনী এখানে শেষ হয়নি। পরবর্তী পাওয়া রিপোর্ট অনুযায়ী নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিম ইল সুং হাইজ্যাকারদের নর্থ কোরিয়ার নাগরিকত্ব দিয়েছিলেন এবং তাদের বেশ ভালো খাতিযত্নও করা হয় এবং তারা প্রথম দিকে বেশ কয়েক বছর নর্থ কোরিয়ায় সাধারণ জীবন কাটায়। কিন্তু ১৯৮০ থেকে ১৯৯০ এই সময়ের মধ্যে এই ৯ জনের অনেকেই বিভিন্ন স্পাই কাজের সাথে যুক্ত হয়েছিল। আর বলা হয় এদের মধ্যে ৩ জন রোগে ভুগে মারা যায়, যার মধ্যে একজন ছিল এদের লিডার তাকামারো তামিয়া। একজন হাইজ্যাকার যখন জাপানে ঢোকার চেষ্টা করেছিল তখন ১৯৮৮ সালে জাপানের অথরিটির কাছে ধরা পড়ে যায়। আরেকজন থাইল্যান্ডে ধরা পড়ে যখন সে জাল নোট পাচার করেছিল। আর বাকি যারা রয়েছেন তারা এখনও নিজেদের জীবন কাটাচ্ছে নর্থ কোরিয়ার ভেতরে, যেখানে একটা ছোট্ট গ্রাম রয়েছে, যে গ্রামটাকে স্পেশালি তাদের জন্য বানানো হয়েছিল, যেখানে থাকা খাওয়া এমনকি গার্ড সমস্ত কিছু নর্থ কোরিয়া সরকার প্রোভাইড করে। একবার জাস্ট ভাবুন, একদল কলেজ স্টুডেন্ট হাতে নকল অস্ত্র নিয়ে
সিআইএ জাপান এবং সাউথ কোরিয়ার সরকারকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিল। তবে তাদের যে মূল লক্ষ্য ছিল রেভলিউশন, সেটা কিন্তু তারা কখনোই অ্যাচিভ করতে পারেনি। তো কেমন লাগলো এই ফ্লাইট 351-এর হাইজ্যাকের কাহিনী? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।